পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফল ঘোষণা কাল। ক্ষমতার পালাবদলে বাংলাদেশের লাভ ক্ষতি নিয়ে নানা হিসাব নিকাশ। তিস্তা তার আগে একটু গঙ্গা চুক্তিটা নিয়ে কথা বলা, কারণ এই বছর 2026 সালই হচ্ছে এই চুক্তিটা রিনিউ করতে হবে এবং সত্যিকার অর্থে তারেক রহমানের এই বর্তমান নেতৃত্বাধীন বর্তমান সরকারের জন্য একটা এসিড টেস্ট। যুদ্ধ বন্ধে ইরানের 14 দফা প্রস্তাব। লেবাননে একদিনে ইসরায়েলের অর্ধশত বিমান হামলা, হতাহত অনেকে। দেশের পথে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার লিমনের নিথর দেহ। বৃষ্টির মরদেহ আনার প্রক্রিয়া চলছে। ঢাকায় পৌঁছাতে পারে 6 মে। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো। কাল পশ্চিমবঙ্গ সহ ভারতের 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এদিন স্থানীয় সময় সকাল 8টায় একযোগে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে ভোট গণনা শুরু হবে। বিকেলের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে কোন রাজ্যে ক্ষমতা কার হাতে যাচ্ছে। বুথ ফেরত জরিপে পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। কাল এই রাজ্যের 294টি আসনের মধ্যে 293 আসনের ফল ঘোষণা করা হবে। বিশৃঙ্খলার জেরে রাজ্যের ফালতা আসনে বাতিল হওয়া ভোট 21 মে অনুষ্ঠিত হবে। এসব রাজ্যের ভোট শুধু আঞ্চলিক সরকার গঠনের লড়াই নয়, পরবর্তী লোকসভা নির্বাচনের আগে বিজেপির জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ভারতের অভ্যন্তরীণ রাজনীতি হলেও এর রাজনৈতিক ঢেউ লাগে বাংলাদেশেও। বিশ্লেষকরা বলছেন, সীমান্ত, তিস্তা, বাণিজ্য থেকে শুরু করে কূটনীতি, রাজ্যের ক্ষমতার পালাবদল বাংলাদেশের জন্য তৈরি করতে পারে নতুন সম্ভাবনা, বাড়াতে পারে চ্যালেঞ্জও। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী রাজ্য। ভৌগোলিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে ঘনিষ্ঠ এই রাজ্যের রাজনৈতিক পরিবর্তন তাই শুধু কলকাতায় সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পৌঁছে যায় ঢাকাতেও। বিশ্লেষকরা বলছেন, তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতা এলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে। সাংস্কৃতিক যোগাযোগ, সীমান্তবর্তী মানুষের যাতায়াত এবং বাণিজ্যে ইতিবাচক ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে বহু প্রতীক্ষিত তিস্তা পানি বন্টন চুক্তিতে সুরাহার সম্ভাবনা কম। তিস্তা তার আগে একটু গঙ্গা চুক্তিটা নিয়ে কথা বলা, কারণ এই বছর 2026 সালই হচ্ছে এই চুক্তিটা রিনিউ করতে হবে এবং সত্যিকার অর্থে তারেক রহমানের এই বর্তমান নেতৃত্বাধীন বর্তমান সরকারের জন্য একটা এসিড টেস্ট। অন্যদিকে বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্র ও রাজ্যের নীতিগত সমন্বয়ে বড় সিদ্ধান্ত দ্রুত এগোতে পারে। বিশেষ করে তিস্তা চুক্তি বা আঞ্চলিক অবকাঠামো ইস্যুতে নতুন গতি আসার সম্ভাবনা রয়েছে। যে অ্যাপয়েন্ট হয়েছে দীনেশ ত্রিবেদী নতুন হাইকমিশনার, অনেক বছর পর একজন বাংলা ভাষাভাষী হাইকমিশনার বাংলাদেশে এসছেন। উনি পলিটিক্যাল অ্যাপয়েন্টই। ভারতের কেন্দ্রীয় সরকারও বেশ আন্তরিক বাংলাদেশের বর্তমান সরকারের সাথে একটা সুসম্পর্ক রক্ষা করার জন্য। তবে সীমান্তে কড়াকড়ি, অভিবাসন ইস্যুতে চাপ এবং নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে নতুন উত্তেজনার শঙ্কাও রয়েছে। ফলে পশ্চিমবঙ্গের ভোটের ফল যাই হোক, বাংলাদেশের জন্য সামনে থাকছে সুযোগ ও সতর্কতার দ্বৈত বাস্তবতা। বিশ্লেষকদের মতে শেষ পর্যন্ত লাভ ক্ষতি অনেকটাই নির্ভর করবে ঢাকা কতটা দক্ষতার সঙ্গে দিল্লি ও কলকাতার রাজনৈতিক সমীকরণ সামাল দিতে পারে তার উপর। আসমা তুলি, নিউজ 24। কাল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের চূড়ান্ত ফল ঘোষণা। এর মধ্যে বুথ ফেরত সমীক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে। কোনো দলই যদি ম্যাজিক ফিগার 148 হতে না পারে, সরকার গঠনের মূল চাবিকাঠি চলে যাবে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে। রাজ্যপাল একক বৃহত্তম দলকে সরকার গড়তে ডাকলে মেলাতে হবে নতুন এক রাজনৈতিক সমীকরণ। পশ্চিমবঙ্গের 294 আসনে সরকার গড়তে দরকার 148, কিন্তু কোনো দল যদি সেই ম্যাজিক ফিগার ছুঁতে না পারে, তাহলে ঝুলন্ত বিধানসভা বা যে কোনো বিশৃঙ্খলা এড়াতে ভোটের লড়াই বদলে যাবে জোটের যুদ্ধে। সেক্ষেত্রে বৃহত্তম দল হিসেবে তৃণমূল এগুলে মমতার ভরসা হবে ছোট দল, স্বতন্ত্র ও ইস্যুভিত্তিক সমর্থন। পশ্চিমবঙ্গের একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে নির্ণায়ক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ জোট। কাঙ্ক্ষিত আসন সংখ্যা নিশ্চিত করতে জোটের সমীকরণ ছাড়াও জয়ী নির্দল প্রার্থীরাও হয়ে উঠবেন অমূল্য। এদেরকে নিজেদের পক্ষে টানতে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হবে প্রবল স্নায়ুযুদ্ধ।
সংবিধানের রীতি অনুযায়ী স্পষ্ট জনরায় না এলে রাজ্যপাল সবচেয়ে বেশি আসন পাওয়া দলকে আগে ডাকবেন। এরপর বিধানসভার ফ্লোর টেস্ট বা আস্থা ভোটে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। আস্থা ভোটে জয় পেতে সব দলকেই নিজেদের জয়ী বিধায়কদের একজোট রাখার কঠিন পরীক্ষায় বসতে হবে। শেষ পর্যন্ত বাংলার ভাগ্যে কি দাঁড়ায় তা জানতে এখন অপেক্ষা শুধু চূড়ান্ত ফলাফলের। নিবির আমিন, নিউজ 24। রাজপথের আন্দোলন, অনশন, প্রতিবাদ আর জনতার লড়াই এর মধ্য দিয়েই গড়ে উঠেছে মমতা ব্যানার্জির রাজনৈতিক পরিচয়। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, ভোটাধিকার থেকে কৃষকের দাবি, প্রতিটি বড় আন্দোলনেই ছিল তার সরব উপস্থিতি। আন্দোলনের শক্তিতেই তিনি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতার শীর্ষে। রাস্তার আন্দোলন থেকে রাজ্যের ক্ষমতার মসনদ, ভারতীয় রাজনীতিতে এক ব্যতিক্রমী নাম মমতা ব্যানার্জি। দীর্ঘ সংগ্রাম, প্রতিবাদ আর জনসম্পৃক্ত রাজনীতির মধ্য দিয়ে গড়ে উঠেছে তার রাজনৈতিক জীবন। কলকাতার হাজরা এলাকার এক নিম্নবিত্ত পরিবারে 1955 সালে জন্ম মমতা ব্যানার্জির। ছাত্র জীবন থেকে রাজনীতিতে সক্রিয় হন মমতা। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেস থেকে। ছিলেন ইন্দিরা গান্ধীর একজন অনুরাগী। 1976 সালে মাত্র 21 বছর বয়সে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যে মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হন। ছাত্র জীবনে শিক্ষা ও গণতন্ত্রের দাবিতে আন্দোলনে যুক্ত হন তিনি। পরে কংগ্রেসে থাকাকালে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন নীতির বিরুদ্ধে রাজপথে সরব ছিলেন। 1953 সালে ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করার দাবিতে আন্দোলনের সময় কলকাতায় পুলিশের গুলিতে 13 জন নিহত হন, যা তার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কংগ্রেস ছেড়ে 1998 সালে প্রতিষ্ঠা করেন তৃণমূল কংগ্রেস। সেটাও আমার কোর্টে কেস করার জন্য। 2006 সালে সিঙ্গুরে কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধে অনশন ও আন্দোলন করেন। এরপর নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিয়ে ব্যাপক জনসমর্থন পান মমতা। রেল ভাড়া বৃদ্ধি, জ্বালানির দাম, কৃষক সমস্যা, নারী নিরাপত্তা ও কেন্দ্রীয় নীতির বিরুদ্ধেও বহুবার আন্দোলনে নেমে তিনি সাধারণের নেত্রী হয়ে ওঠেন। 2009 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে বামফ্রন্টের চাইতে বেশি আসন পায় তৃণমূল। আর তার 2 বছর পর 2011 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোট বেঁধে মমতা ব্যানার্জির তৃণমূল দল ওই রাজ্যে 34 বছর ধরে ক্ষমতাসীন থাকা বামফ্রন্টকে হারায়। মমতা ব্যানার্জি হন পশ্চিমবঙ্গের রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী। এরপর থেকে তিনি নিরবিচ্ছিন্নভাবে ক্ষমতায় আছেন। এরপর 2016 সালে এবং 2021 নির্বাচনেও জয়ী হয় তৃণমূল কংগ্রেস। বিশ্লেষকদের মতে তৃণমূল কংগ্রেস মূলত মমতার আকর্ষণীয় ও সহজাত ব্যক্তিত্বের উপর ভর করে দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করার এক বিরল ক্ষমতা তাকে পশ্চিমবঙ্গের দিদি ও সারা ভারতের এক সুপরিচিত নারীর নেত্রী হিসেবে গড়ে তুলেছে তিলে তিলে। আফরিন মৌ, নিউজ 24। যুদ্ধবন্ধে তেহরানের দেয়া 14 দফা প্রস্তাব পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন প্রতিশ্রুতি দিলেও তেহরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযানের হুমকিও দিয়েছেন তিনি। এদিকে লেবাননে গত 24 ঘন্টায় অন্তত 50 বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে হত্যা করেছে অন্তত 41 জনকে। ভাঙা বেঞ্চ আর ধসে পড়া দেয়াল, জরাজীর্ণ ফ্লোরে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্রের আঘাতে মিনাবের স্কুলটিতে ঝরে পড়ে 168 ইরানি শিক্ষার্থীর প্রাণ। তেহরান চায় বিচার, তবে শিশু হত্যার মতো জঘন্য অপরাধে মোটেও অনুতপ্ত নয় ওয়াশিংটন, বরং পরমাণু চুক্তি করতে চাপ সৃষ্টি করছে তেহরানের উপর। জলসীমায় বসিয়েছে নৌ অবরোধ। উত্তেজনা প্রশমনে ইরানের জলসীমা থেকে মার্কিন নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো 14টি প্রস্তাব রেখেছে তেহরান। শর্ত দিয়েছে আশপাশ থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের। আর হরমুজ ইস্যুতে মীমাংসার পর চলবে পরমাণু ইস্যুতে আলোচনা। শর্তগুলো পর্যালোচনার প্রতিশ্রুতি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে।
যদিও তিনি সাফ জানিয়েছেন তাকে সন্তুষ্ট করার জন্য প্রস্তাবগুলো যথেষ্ট নয়, উল্টো দিয়েছেন তেহরানে হামলার হুমকি। তারা চুক্তি চায়, তবে অসদাচরণ করলে আমরা সামরিক অভিযানের পথেই হাঁটব। যুদ্ধবাজ মার্কিন প্রশাসনের আগ্রাসী আচরণের সমালোচনা চলছেই। জাতিসংঘ জানিয়েছে ইরান যুদ্ধের ব্যয় দিয়ে বিশ্বের 87 লাখ ক্ষুধার্ত, রোগাক্রান্ত ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব ছিল। এদিকে যুক্তরাষ্ট্র ইরান কূটনীতির পথে হাঁটলেও লাগামহীন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গেল 24 ঘন্টায় অন্তত 50 বার বিমান হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে, হত্যা করেছে নারী শিশুসহ বহু মানুষকে। দক্ষিণ সীমান্তবর্তী এলাকা জুড়ে এখন বিস্ফোরণের কালো ধোঁয়া। ইসরায়েলি বর্বরতা থেকে বাদ যায়নি ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় স্থাপনাও। জবাবে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নীরব দাস, নিউজ 24। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ এখন বাংলাদেশের পথে রয়েছে। সোমবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে তার মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। শনিবার লিমনের মরদেহবাহী ফ্লাইট যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো বিমানবন্দর থেকে রওনা হয়। এদিকে নিহত আরেক বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। স্থানীয় সময় বুধবার টাম্পার স্থানীয় ইসলামিক সোসাইটি মসজিদে বাদ জোহর জানাজা শেষে আগামী 6 মে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছার কথা রয়েছে। এদিকে নৃশংস হত্যাকাণ্ডের শিকার 2 পিএইচডি শিক্ষার্থীর স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দিয়েছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। ধন্যবাদ সবাইকে।